আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমাদের প্রায় অনেকগুলো এক্সামই শেষ হয়ে গেছে, যেটা সহজ সহজ এগুলো ওগুলোই শেষ হয়ে গেছে। এর পরেরগুলো কিন্তু সব কঠিন কঠিন এক্সাম, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। আচ্ছা, হয়তো কালকে তোমাদের কৃষি এক্সাম, এরপর কিন্তু তোমাদের ফিজিক্স এক্সাম। আচ্ছা, আর ফিজিক্স এক্সামের আগে তোমরা বন্ধও পাচ্ছ। তা আমি চাচ্ছি যে তোমাদের সাজেশন গাইড দিয়ে দিতে, যেগুলো তোমরা পড়াশোনা করে যাও, যেগুলো সিকিউ তুমি দেখে যাও, তাহলে দেখা যাবে যে তোমার এ প্লাস মিস যাবে না। ওকে, আচ্ছা, তাহলে কথা না বাড়ায়, তোমাদের টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে ফেলি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাজেশন দিব, তাহলে শুরু করা যাক। আচ্ছা, সবার আগে দেখো যে আমাদের চ্যাপ্টার কি কি আছে। নাম জানা আছে, জাস্ট আমি শর্ট করে বলতেছি যে এটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ, যেটা চ্যাপ্টার 1, এটা চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 and 7। আচ্ছা, এই 7টা চ্যাপ্টারের মধ্যে আরও আছে, বাদ দাও ওগুলো পরে কথা বলি। 7টা চ্যাপ্টারের মধ্যে এই গতি, বল, এই দুইটা মিলে একটা কোশ্চেন হইতে পারে, অথবা দুইটাও থাকতে পারে। গতি আর বল এই দুইটা মিলে একটাও থাকতে পারে, অথবা কি দুইটাও থাকতে পারে। বাট ভৌত রাশির পরিমাপ থেকে একটা কোশ্চেন থাকবে। ভৌত রাশির পরিমাপ থেকে একটা কোশ্চেন থাকবে। কিছু কিছু বোর্ডে মিস দেয় ভৌত রাশির পরিমাপ, কিছু কিছু বোর্ডে মাঝে মধ্যে মিস দেয়, বাট কথা হচ্ছে ভৌত রাশির পরিমাপ থাকবে। ওকে, আর গতি বল মিলে একটা বা দুইটা কোশ্চেন হইতে পারে। আচ্ছা, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা কোশ্চেন থাকে, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা কোশ্চেন থাকবে। দেন পদার্থের চাপ, বস্তুর উপর তাপ প্রভাব আর শব্দ, এই তিনটা থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকবে। এই তিনটা থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকবে, এই তিনটা টপিক থেকে দুইটা বা একটা কোশ্চেন মাস্ট বি থাকবে। ওকে, এরপরে আলোর প্রতিফলন আর প্রতিসরণ। প্রতিসরণটা বেশি ইম্পর্টেন্ট না, আমি এখানে 2টা স্টার দিব, বাট প্রতিফলনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিফলন থেকে কোশ্চেন মাস্ট বি দেয়, আর প্রতিসরণ থেকে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, বা কিছু কিছু বোর্ড দেয়, কিছু কিছু বোর্ড দেয় না। স্থিতরিত এরকম বেশি ইম্পর্টেন্ট না, স্থিতরিত বেশি ইম্পর্টেন্ট না, বাট চলতরিত আমার খুবই ইম্পর্টেন্ট। এই চলতরিতের উপর আমাদের ভালো একটা দক্ষতা রাখবে। এই চলতরিত থেকে মাস্ট বি একটা থাকবে, এই একটা থাকবে, চলতরিত কোনো মিস নাই। আর বিদ্যুৎ চুম্বক ক্রিয়া, এইটা ঠিকঠাক, এটা মাঝে মাঝে একটা আসে, মাঝে মাঝে আসে না, অথবা এইটার সাথে চলতরিত কম্বিনেশন করে কোশ্চেন আসে। ওকে, এই দুইটা কম্বাইন করে কোশ্চেন আসে, অথবা এই দুইটা কম্বাইন করে কোশ্চেন আসে, হয় এই দুইটা আসবে, নাহলে কি এই দুইটা আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা। কোশ্চেন প্যাটার্ন কোন অধ্যায় থেকে বেশি আসবে। এই অধ্যায় 0 ইম্পর্টেন্ট, এই অধ্যায় 0 ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কখনো সিকিউ আসে না, এই অধ্যায় থেকে কখনো সিকিউ আসে না। ওকে, এরপর দেখো আমরা প্রত্যেকটা অধ্যায় রিভিউ দিচ্ছি। ভৌত রাশিয় পরিমাপ। ভৌত রাশিয় পরিমাপের মধ্যে কি আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্লাইড ক্যালিপার্স। এটা ফাটাফাটি ইম্পর্টেন্ট, এফএফআই। ঠিক আছে, এটা ফাটাফাটি ইম্পর্টেন্ট। এখন স্ল্যাট ক্যালিপার্সে কোন ধরনের কোশ্চেন আসতে পারে? দেখো, স্ল্যাট ক্যালিপার্সের গ নাম্বারে চিন্তা করো যে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এই ধরনের কোশ্চেনগুলো আছে না, যে এখানে ভিসি এর মান কত, ভি এর মান কত, এল এর মান কত, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর ঘ নাম্বারে মনে করো কি বলতে পারে, যে একটা গোলকের আয়তন, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, এই ধরনের। এখানে আর কোনটা, এই এল দিয়ে আর বের করবা। ওকে, আচ্ছা, আবার কি বলতে পারে, যে ঘনকের আয়তন চাইতে পারে, দেন ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল চাইতে পারে। এই ধরনের কোশ্চেন এখানে আসতে পারে সিলেক্ট সিলেবাস থেকে। স্ক্রু গজ খুব বেশি ইম্পর্টেন্ট না, এটাকে আমি একটা স্টার দিব। স্ক্রু গজ খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই লাস্টে যে অংশ দেখতেছো, লাস্টের আপেক্ষিক ত্রুটি, এইটা দেখবা যে 8টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডে এটা থাকবেই, অথবা 8টা বোর্ডেই থাকতে পারে। এটাকে ফাটাফাটি ইম্পর্টেন্ট দিয়ে দাও। এফএফটি
FFI ফাটাফাটি ইম্পর্টেন্ট, অথবা VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আপেক্ষিক ত্রুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপেক্ষিক ত্রুটি কোশ্চেন আসে। আবার কি হইতে পারে, এই আপেক্ষিক ত্রুটি থেকে পরম ত্রুটির মানও চাইতে পারে। মাঝে মাঝে পরম ত্রুটি চাবে, মাঝে মাঝে আপেক্ষিক ত্রুটি চাবে। আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে শতকরা হিসাব, পরম ত্রুটি হচ্ছে পার্থক্যের হিসাব। হচ্ছে পরম ত্রুটি কি, মনে করো একটা ক্ষেত্রফল বের করছো, মেইন ক্ষেত্রফল ত্রুটি ছাড়া, আরেকটা ম্যাক্সিমাম ত্রুটিতে বিয়োগ করছো, আবার একটা ক্ষেত্রফলকে একটা মিনিমাম এ দ্বারা বিয়োগ করছো, এগুলাই কি বলে, এগুলাকে পরম ত্রুটি বলে। পরম, ঠিক আছে, এলে কি পরম ত্রুটি, বোঝা গেছে? আচ্ছা, সরি কিসে পরম ত্রুটি, দূর চূড়ান্ত ত্রুটি, দূর 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 দূর, সরি 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 সরি, চূড়ান্ত, সরি সরি সরি, পরম বলতেছি আরো, চূড়ান্ত। ওকে, এরপর হচ্ছে গতি চ্যাপ্টার। গতি চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ। এটা হচ্ছিল 60% কোশ্চেন আসে এই গ্রাফ থেকে। গতি চ্যাপ্টারে 60% কোশ্চেন আসে এই গ্রাফ থেকে। এখন কথা হচ্ছে গ্রাফের কোনগুলো কোশ্চেন আসবে। দেখো গ্রাফে কোশ্চেনে থাকে কি, এস ভার্সেস টি কোশ্চেন থাকবে, না হলে কি ভি ভার্সেস টি কোশ্চেন থাকবে। যদি কোশ্চেনে এস ভার্সেস টি থাকে, তাহলে সলিউশনে ভি ভার্সেস টি করতে হয়, অর্থাৎ এস ভার্সেস টি কে প্রকাশ করতে হয় ভি ভার্সেস টি দ্বারা। আর ভি ভার্সেস টি থাকলে কি করতে হয়, এ ভার্সেস টি দ্বারা। এখন হয় তোমার কাছে গ্রাফ চাবে, না হয় তোমার কাছে প্রকৃতি নির্ণয় করতে বলবে। কি বললাম, হয় তোমার কাছে গ্রাফ চাবে, না হয় তোমার কাছে প্রকৃতি চাবে। ওকে, এটা হচ্ছিল গ্রাফের হিসাব নিকাশ। আচ্ছা, তারপরে কি আছে, যাত্রা পথে কতবার মিলিত হবে, এটা আমরা শিখছি না। যে মনে করো দুটা বস্তু যাচ্ছে এই পাশে, প্রথম বস্তু মনে করো যে সমতরণে আছে, সমতরণ, পরের বস্তু আছে সমবেগ। ওকে, এখন এদের মধ্যে দূরত্ব এক্স মিটার, মনে করো এত দূর যে মিলিত হবে, সি বিন্দুতে মিলিত হবে এখান থেকে। আচ্ছা, এটা এক্স মিটার ধরে না আমাদেরকে, এর মাঝে দূরত্ব দেওয়া থাকে। মনে করো যে এদের মধ্যে দূরত্ব মনে করো 40 মিটার, এরা মনে করো সি বিন্দু যে মিলিত হবে, তাহলে কত হবে 40 প্লাস এক্স মিটার, কারণ কি এখান থেকে এটা এক্স মিটার। ওকে, এই ধরনের ম্যাথগুলো আছে না, এই ধরনের ম্যাথ, এগুলো কতবার মিলিত হবে না হবে, এদের ফর্মুলা কি আসে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দুইটা বস্তু, দুইটা সমীকরণ, দুইটা ইকুয়েশন বের হবে, একটা এক্স এর মান বের হবে, টি এর মান বের হবে এখান থেকে, তাই না? তাই তো। আচ্ছা, এই ধরনের ম্যাথ। আবার এখানে টি এর মান যদি মনে করো যে আসলো, দুইটা টি এর মান আসলো, T1 T2, একটা শো প্লাস একটা শো মাইনাস, তার মানে কি যেটা মাইনাস এটা আনভ্যালিড, যেটা প্লাস এটা ভ্যালিড। যদি দুইটা মাইনাস আসে তার মানে কি একবারও মিলিত হবে না, যদি দুইটাই প্লাস আসে তার মানে কি প্রথমবার মিলিত হবে, দ্বিতীয়বার আবার মিলিত হবে। বুঝা গেছে? আচ্ছা, তুমি ছাড়া মিলিত হবে কিনা এটাও সেম। আমি বলবো এইটাও ইম্পর্টেন্ট, এই টপিক থেকে যত কোশ্চেন আসে এটা দেখে যাবা। এই টপিকে যতগুলো কোশ্চেন আছে সব দেখে যাবা, গ্রাফ থেকে যতগুলো কোশ্চেন আছে সব দেখে যাবা। ক্যাচ ধরতে পারবে কিনা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট কথা হচ্ছে এটা কি, একটা বলের যাওয়া আসার সময় আর একটা ফিল্ডার আসার সময় দুজনের সময় পার্থক্য, মানে দুজনের সময় হিসাব করবা। বলের যাওয়া আসার সময় মনে করো 4 সেকেন্ড, ফিল্ডার আসার সময় লাগে 3 সেকেন্ড, অবশ্যই ক্যাচ ধরতে পারবে। বলের যাওয়া আসার সময় 4 সেকেন্ড, ফিল্ডার আসার সময় লাগে 4 সেকেন্ড, তারপরও ক্যাচ ধরতে পারবে। বলের যাওয়া আসার সময় 4 সেকেন্ড, ফিল্ডার আসার সময় লাগছে 5 সেকেন্ড, ক্যাচ ধরতে পারবে না। এই ধরনের ম্যাথগুলো এখানে করানো হয়। আচ্ছা, পরন্ত বা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স নির্ণয়, বিচরণকাল নির্ণয়। বিচরণকাল কোনটা, যাওয়া আসার সময়, যে এই ম্যাথে যেটা করা হয়। তারপর কি এই ধরনের ম্যাথগুলো হচ্ছিল নিক্ষিপ্ত বস্তু। আবার আরেক ধরনের ম্যাথ আছে যে একটা বস্তুকে উপরে ছোড়া হলো, আরেকটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলো। মনে করি এখানে দুটো বস্তু আছে, একটা বস্তুকে ভি বেগে উপর ছোড়া হয়েছে, আরেকটা বস্তুকে নিচে ফেলা হয়েছে। ভূমি হতে কত উচ্চতায় এরা মিলিত হবে,
এরা কোন উচ্চতায় মনে করেন এক্স উচ্চতায় মিলিত হবে। এই যে এই ধরনের ম্যাথে এটা কিন্তু ওকে, ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে। আচ্ছা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব খুবই ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ঘ, এগুলো কিন্তু ঘ, গ্রাফ কিন্তু গ ঘ দুইটাই, ঠিক আছে। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি, মনে করো বলা হলো যে 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন তুমি কি করবা, 9 সেকেন্ডের এস বের করবা এস অফ 9, আর 8 সেকেন্ডের এস অফ 8 বের করবা, দেন করবা কি এস অফ 9 কে এস অফ কি রে এস অফ 8 দ্বারা মাইনাস করে দিবা, যে দূরত্ব আসবে ওটা হচ্ছে আমার তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বুঝা গেছে? ওকে, তারপর দেখো মিলিত বেগ ও দিক নির্ণয়, মিলিত বেগ ও দিক নির্ণয়। মিলিত বেগ কোনগুলো, মনে করো আমরা ভরবেগের সরলকরণিক নীতি শিখছি না, m1 u1 প্লাস কি m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 অ্যান্ড v। এখানে v এর মান যেটা বের হবে ওটা কি আমার মিলিত বেগ। আবার দিক নির্ণয় জিনিসটা কি, মনে করো দুটা বস্তু সংঘর্ষের পূর্বে ইউ বেগে সামনের দিকে আগাচ্ছে, দেখো ইউ বেগে যে যাচ্ছে এইটাও প্লাস এটাও প্লাস, সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পর দেখলে যে একটা বস্তু আসতেছে এই পাশে ভি বেগে, আরেকটা বস্তু যাচ্ছে এই পাশে ভি বেগে, যাইতে পারে না, যেতে পারে। তাহলে এরা দুইটা প্লাস, এদের দিক এই পাশে, এর দিকও এই বেগের দিকও এই পাশে, এও প্লাস, এর দিক উল্টা দিকে না, এ হবে মাইনাস। এই যে দিক নির্ণয় করে যে কাজ করতেছ এটাই হচ্ছে আমার দিক নির্ণয়। ওকে, এটা তো দিক নির্ণয়ের কোশ্চেন না, বাট কোশ্চেনের মধ্যে দেখবা দিক মাস্ট বি দিতে হবে। দিক নির্ণয়ে যদি তুমি ভেজাল করে ফেলো তাহলে গেল। ওকে, বাধাদানকারী বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখনকার ট্রেন্ডের মধ্যে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেছে? ঘর্ষণ বল কোনগুলো, ফ্রিকশন ফোর্স যেটা কাজ করতে হয়। বাধাদানকারী বল কোনটা, ওই যে গুলির ম্যাথ, গুলি মারলা তক্তা ভিতর গেল, ওখানে কি একটা বাধাদানকারী ত্বরণ বের হবে, ওই ত্বরণকে এফ দ্বারা গুণ এম দ্বারা গুণ করে বাধাদানকারী বল পাওয়া যাবে, ওইটা হচ্ছে বাধাদানকারী বল। এটা হচ্ছে মনে করো 4 স্টার কি 5 স্টার দিয়ে রাখো। ওকে, বল প্রয়োগে ত্বরণ নির্ণয়, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। মনে করো বল প্রয়োগ করলো, কতক্ষণ যাওয়ার বল প্রয়োগ করা হলো, ইম্পর্টেন্ট না বললেও ভুল হবে, কয়েকটা বোর্ডে চলে আসবে। এগুলো হচ্ছে উল্টা পাল্টা বোর্ডে চলে আসবে। একটা বস্তুকে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো, তাহলে ওর ত্বরণ কত, বা কত দূর গিয়ে থামবে, ওকে বল প্রয়োগ করে ছেড়ে দেওয়া হলো, ও আরো কত দূর যাবে, এই ধরনের ম্যাথ। ওকে, আচ্ছা, ভরবেগের সরলকরণীয়তার নীতির সূত্র কোনটা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি m1 v1 প্লাস কি m2 v2। এই ধরনের ফর্মুলা যেগুলো কাজ আছে, এখানে v1 মাঝে মাঝে কি দেখবা প্লাস হয়েছে, v2 মাঝে মাঝে দেখবা মাইনাস হয়েছে, v1 মাঝে মাঝে দেখবা মাইনাস হয়েছে, v2 দেখবা মাঝে মাঝে প্লাস হয়েছে, আবার v1 মাঝে মাঝে মাইনাস হবে, v2 মাঝে মাইনাস হবে। এগুলো হিসাব নিকাশ করে মানগুলো বসাতে হবে, ঠিক আছে। স্বর্ণক্ষণশীলতা স্থিতিস্থাপক কিনা, একই জিনিস একই জিনিস একই জিনিস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা তো স্টার মানো কয়েকটা। আচ্ছা, কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা কি ভরবেগের পরিবর্তন, এটা কি ভরবেগের পরিবর্তন, এটা গয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু গয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভরবেগের পরিবর্তন, এটা গয়ের জন্য ইম্পর্টেন্ট। ভরবেগের পরিবর্তন যার সবচেয়ে বেশি হয়, ওখান থেকে বেগ নির্ণয় করে দেখবা, যে বেগ দেখে বুঝে যাবে ও কতটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, ঘর্ষণ বলে অতিরিক্ত দূরত্ব, এটা হচ্ছে ফ্রিকশন নিয়া, এটা খুব একটা বেশি লাগবে না, এটা একটা স্টার দিয়ে রাখো। আর কপিকল, কপিকল হচ্ছে উল্টাপাল্টা বোর্ডদের জন্য, যাদের যেগুলো বোর্ডে মনে করে কেটে ফাউল প্রশ্ন করে ওদের জন্য এগুলা। আর কপিকল থেকে হয় খুব সোজা আসবে, এটা খুব কঠিন আসবে, এটাতে ইম্পর্টেন্ট দিয়ে রাখো। বোর্ডে যেগুলো কপিকলে ম্যাথ আছে ওগুলো একটু দেখে যাবে, তাহলেই হবে। ওকে, এক্সট্রা করে বলি, তোমাদের টেস্ট পেপার পড়তে হবে না, জাস্ট এই জিনিসগুলো নোট করে নিবা, টপিকগুলো দেখে দেখে বলবা যে তোমার মাথায় আছে কিনা টপিকগুলো। ওকে, আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা ওদের সব টপিক নেই বাছাই করে নিছি, এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসবে, তাই প্রমাণ দেখে নিও। আচ্ছা, কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তির মধ্যে এই শক্তির নিত্যতার সূত্র খুবই ইম্পর্টেন্ট। শক্তির নিত্য সূত্র কি, যান্ত্রিক শক্তি নির্ণয়, যান্ত্রিক শক্তি নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মোটর স্প্রিং, মোটর আর স্প্রিং এর মধ্যে ইয়া কি, মানে এখানে কমা হবে,
কত সময় পানি তুলতে পারবে, বা টাঙ্কি খালি করতে কত সময় লাগবে, বা হচ্ছে একটা মোটর দিয়ে কাজ করতেছে, মোটর নষ্ট হয়ে গেল, আরেকটা মোটর লাগাই দিল। বাট কথা হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা হালকা একটা স্টার দিয়ে রাখো, অত মাথা খাবানোর কিছু নেই। স্প্রিং নিয়েও এখানে খুব বেশি প্রশ্ন আসবে না। খুব বেশি হলে কী হবে, একটা স্প্রিংকে ঝুলাই দিছে, ঠিক আছে, এটা 1 মিটার, দেন এর এখানে ভর ঝুলাই দিছে হলো 1.5 মিটার, তাহলে কথা হচ্ছে এফ ইকাল টু ওয়াট বা ডাব্লিউ ইকাল টু ওয়াট, আর কে দেওয়া আছে 500, ঠিক আছে। এই ধরনের ম্যাথ আসতে পারে স্প্রিংয়ের। আচ্ছা, কৃতকাজ নির্ণয়, একজন মই দিয়ে মনে করে উঠলো, ওর কৃতকাজ কত, বা মই দিয়ে না, তোমাদের তো মনে করো যে একটা বস্তু উপরে তুললো, ওর কৃতকাজ কত, ডাব্লিউ ইকাল টু এফ এস, অথবা ডাব্লিউ ইকাল টু এম জি এস, অথবা সরি এম জি এইচ হয়, এম জি এইচ, অথবা ডাব্লিউ ইকাল টু এম এ এস। এই ধরনের যেগুলো ম্যাথ আছে এগুলো সব কৃতকাজে, ঠিক আছে। আচ্ছা, কোড এসআরের বিভব শক্তি গতিশক্তি কত, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা গয়ের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এটা গয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবে, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি কত গুণ, বা হচ্ছে বিভব শক্তি গতিশক্তি কত কত ইয়া ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/3, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, অথবা ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4। এই ধরনের ম্যাথগুলো এখানে করা হয়। ওকে, গতিশক্তি এগুলো একটু দেখে যাবা। আচ্ছা, কর্মদক্ষতা, এটাও খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন মাস্ট বি আসবে, এটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। কর্মদক্ষতা ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মনে করো একটা মোটর 45% ছিল, ওকে হচ্ছে 10% ইনক্রিজ করা হয়েছে, মানে 10% ওকে বৃদ্ধি করা হয়েছে কর্মদক্ষতা, তাহলে ওর আউটপুট কত, অথবা ব্যয়িত শক্তি কত। এই ধরনের ম্যাথ দেখবা আসবেই, এই ধরনের ম্যাথ দেখবা আসবেই। তারপর যান্ত্রিক শক্তির নিত্যতা, এই যে এটা বললাম তো, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি, সবগুলা মিলে যায় কি না, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ব্যয়িত শক্তি নির্ণয়, এই যে কর্মদক্ষতাতেই তো অংশ, তাই না, কর্মদক্ষতারই অংশ ব্যয়িত শক্তি নির্ণয়, এটা আলাদা করে লেখার কোনো মানে হয় নাই, লিখিয়ে দিচ্ছি এখানে। ওকে, নাও এরপরে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা চাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসকেলের সূত্র, এটা লিখে দাও, এটা গ নাম্বারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর প্যাসকেলের সূত্র পরে কি, এই যে একটা সিস্টেম পড়ছিলাম মনে আছে, এখানে দিতা, এখানে আউটপুট পাইতা, এখানে হয় দুই জায়গার কি প্রেসার সমান হয়, দুই জায়গার আয়তন সমান হয়, দুই জায়গার কৃতকাজ সমান হয়, তারপর কি এখানে F1 বল দিলে এখানে F2 বল পাইতা, তাই তো। এই ধরনের ম্যাথগুলো হচ্ছে কি আমার প্যাসকেলের সূত্র এই সিস্টেমের জন্য, বুঝা গেছে। আর্কিমিডিসের সূত্র খুবই ইম্পর্টেন্ট, এটা ঘ নাম্বারের জন্য, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র কি, ওই যে একটা বস্তু থাকবে, এখানে একটা বস্তু আছে, এই পানির নিচের চাপ কত, অথবা কি হারানো ওজন কত, অথবা কি অপসারিত তরল ওজন, অপসারিত তরল। এই ধরনের ম্যাথগুলো এই আর্কিমিডিসের সূত্র খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে প্লবতা বা লব্ধি। এই প্লবতা লব্ধি কি, এই যে হারানো ওজন এটাই প্লবতা বা লব্ধি, হারানো ওজন এটাই কি প্লবতা বা লব্ধি বা কি। আচ্ছা, একটি বস্তু ভাসবে নাকি ডুববে, তাই কত আসলে ভাসবে ডুববে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারের জন্য, এটা গ নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা বস্তু ভাসবে বা কত শতাংশ ভাসবে বা ডুববে, এটা গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কত সময় পর বস্তু কত মিটার পানিতে ডুববে, এটা কোন ধরনের ম্যাথ, কত সময় পর বস্তু পানিতে কত, এটা দুইটা স্টার দিয়ে রাখো, বাট দেখবা যে এটা চলে আসতে পারে। এটা কি করবে, আসলে পানির মধ্যে, যখন পানির মধ্যে একটা বস্তুকে দেওয়া হয়, এই বস্তুটাকে পানি নিচ থেকে একটা ফোর্স দেয়, পানি উপর থেকে একটা ফোর্স দেয়, পানি নিচ থেকে একটা ফোর্স দেয়, উপর থেকে ফোর্স দেয়। আর আরেকটা কথা, এটা 1 এটা 2 দেই, আরেকটা কথা F2
F1 এর থেকে বড় হয়, F2 F1 এর থেকে বড় হয়, তো এদের যে প্লবতা বা লব্ধি পাবো সেটা কি পাবো, F2 মাইনাস F1 পাবো। তার মানে লব্ধিটা থাকবে উপরে, লব্ধিটা থাকবে কি উপর দিকে, তাই না? আচ্ছা, উল্টা দিকে গ্র্যাভিটি আবার নিচের দিকে টানবে। মনে করো উপরে একটা ত্বরণ আছে, উপরে একটা আলাদা ত্বরণ পাবো, প্লাস গ্র্যাভিটি নিচের দিকে টানবে। মনে করো এই ত্বরণটা পাইলাম হচ্ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর গ্র্যাভিটি কত 9.8। তাহলে এখানে একটা লব্ধি সৃষ্টি হবে না? গ্র্যাভিটি থেকে ত্বরণ যদি বাদ দিই, তা আলাদা একটা ত্বরণ পাবো না যেটা নিচের দিকে কাজ করতেছে? পাবো তো। ওই ত্বরণে ও কত দূর নিচে নামবে সেই ধরনের ম্যাথ এগুলো। ওকে, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু না, এটা কয়েকটা বোর্ডে আসছিল, মাঝে মাঝে আসছিল, এবং টেস্ট পেপারে দেওয়া বেশিরভাগই আসে এই ধরনের। সো এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। ওকে, তরলের ভিতর চাপ, তরলের ভিতর চাপ, তরলের ভিতর চাপ কে যে বললাম একটু আগে, এটাই একই জিনিস। আর ইয়ং মডুলাস এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, ইয়ং মডুলাস এটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, ওই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন কত দিলে বিকৃতি কত হবে, এগুলো আর কি। বস্তুর উপর তাপের প্রভাব দেখো, তাপমাত্রার পরিমাপ বিভিন্ন স্কেল, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু কেলভিন। এইটা কিন্তু গ নাম্বারের জন্য এক সময় খুব ইম্পর্টেন্ট ছিল, বাট এখন এটা খুব বেশি আসে না। এটাকে তোমরা দুইটা স্টার দিয়ে রাখতে পারো, যদি ভাগ্য খুবই ভালো হয় তাহলে আসবে, নাহলে আসবে না। আচ্ছা, মিশ্রণের তাপমাত্রা, এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট, থিটা বের করা, ঠিক আছে? মিশ্র তাপমাত্রা এটা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখবা যে বিভিন্ন বোর্ডে চলে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, বরফ কতটুকু ভাসবে না গলবে, বরফ কতটুকু ভাসবে না গলবে, এইটাও লিখে নাও ঘ নাম্বারের জন্য, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। দেখো ক্যালোরিমিতির মূলনীতি তো বলার কিছু না, এই ক্যালোরিমিতির মূলনীতি এই দুইটার জন্যই কাজে লাগবে। ক্যালোরিমিতির মূলনীতি এই দুইটার জন্যই কাজে লাগবে, এটা তো লাগবে, এটা তো ছাড়ার কোনো উপায় নেই, তাই না? আচ্ছা, আপেল তাপের সম্পর্ক, এইটা একটু এসে দিয়ে রাখো, এটা ভাগ্য ভালো হলে আসবে, নাহলে আসবে না, যে MS ডেলটি ওটা হিসাব নিকাশ। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ, এইটা নিয়ে আসতে পারে, এটা একটু 2 স্টার দিয়ে রাখো। আর একটা প্রশ্ন লিখে রাখতে পারো যে মনে করো যে মিশ্রণের তাপমাত্রা থেকে কি ধরনের বস্তু দেওয়া হয়েছে, ওই বস্তুকে ফাইন্ড করা। মিশ্রণের তাপমাত্রা কোন পদার্থের বস্তু ডুবানো বা আচ্ছা ডুবানো না, ব্যবহার করা হয়েছে, তা আপেক্ষিক তাপ দিয়ে খুঁজে বের করা। অর্থাৎ আপেক্ষিক তাপমাত্রা থেকে তুমি বুঝতে পারো বস্তুটা কিসের। আপেক্ষিক তাপমাত্রা 480, তাহলে বস্তু হবে কি, বস্তু হবে হচ্ছিল কপার। আপেক্ষিক তাপমাত্রা 210 হয় তাহলে আসবে হলো টিন। আপেক্ষিক তাপমাত্রা 450 হয় তাহলে হবে লোহা। এটা কি আপেক্ষিক তাপ, মনে করো 400, এটা কি কপার। আপেক্ষিক তাপ মনে করো 450, এটা কি লোহা। আপেক্ষিক তাপ মনে করো 210, এটা কি, এটা হবে হচ্ছে টিন, ঠিক আছে? এই তরঙ্গ ও শব্দ, স্প্রিং বল সংক্রান্ত। আচ্ছা, তরঙ্গ শব্দের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তরঙ্গ বেগ আর কম্পাঙ্ক। তরঙ্গ বেগ আর কম্পাঙ্ক এটা খুবই সহজ, আবার খুব ইম্পর্টেন্ট। তা পর্যায়কালের অভিকর্ষের মধ্যে সম্পর্ক, এইটাও 2টা স্টার দিয়ে রাখো, এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারে খুব বেশি আসে। ওই যে ল্যামডা মাইনাস ল্যামডা করতে হয় না, ল্যামডা নট মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু কি VF, এই ধরনের কাজগুলো করো না,
এই ধরনের কাজগুলো করো না, সরি ইকুয়াল টু মনে করো 0.4, এই ধরনের ম্যাথগুলো আছে না, এই ধরনের ম্যাথ থেকে কি বের করতে হয়, এফ বের করতে হয়। এই ধরনের ম্যাথ থেকে কি বের করতে হয়, এফ বের করতে হয়, দেন তোমাকে কাজ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে নাও স্টার। ওকে, তারপর তম সেকেন্ডে কত, আচ্ছা তম সেকেন্ডে প্রতিদ্বন্দ্বী কি, মনে করো এখানে দুইটা বস্তু আছে, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, ও শব্দ করলো, ও প্রথম সেকেন্ডে শব্দ শুনতে পাবে কিনা, দ্বিতীয় সেকেন্ডে শব্দ শুনতে পাবে কিনা, তারপর কি পঞ্চম সেকেন্ডে শব্দ শুনতে পাবে কিনা, ষষ্ঠ সেকেন্ডে শব্দ শুনতে পাবে কিনা, এই ধরনের ম্যাথগুলো। এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা 0 স্টার দিয়ে রাখো। ওকে, প্রতিধ্বনি শুনে পাথরের অবস্থান নির্ণয়। মনে করো কুয়া আছে, কুয়ার মধ্যে একটা পাথর ফেলে দিল। ওকে, আচ্ছা মনে করো একটা 0.12 সেকেন্ড পর শব্দ শুনতে পাবে, আবার কি 0.15 সেকেন্ড পর শব্দ শুনতে পাবে। এমন কথা 0.12 মানে কি তাড়াতাড়ি, তার মানে কি পানির মধ্যে পড়ছে প্রথমে। 0.15 মানে কি ও একদম নিচে যায় সব পড়ছে, অর্থাৎ মনে করো কুয়ার মধ্যে একটু আছে পানি, আর এখানে যা শেষ। পাথর যখন এখানে পড়লো 0.12 সেকেন্ড পর শুনতে পাইলো, পাথর যখন পানিতে ঢুকতে দিতে এখানে আসলো তখন কি 0.15 সেকেন্ড পর শুনতে পারলো। এখান থেকে পাথরের অবস্থান বোঝা যাচ্ছে, ইভেন কুয়ার দৈর্ঘ্য বোঝা যাচ্ছে, কুয়ার দৈর্ঘ্য পরিমাপ করা যায়, আবার ফাঁকা জায়গারও পরিমাপ করা যায়, সবই করা যায় জাস্ট দুইটা শব্দ শুনে। আচ্ছা, এই ধরনের ম্যাথ হলো এটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এটা অনেকগুলো বোর্ডে আসতে পারে, বিগত বছর থেকে এগুলো আসতেছে। বাতাসের শব্দ ও তাপমাত্রা, এইটা হচ্ছে একটা মাস্টারপিস। এটা স্পেসিফিক কোনো প্রশ্ন না, তুমি যখন কোনো কোশ্চেন সলিউশন করতে যাবা দেখবা এটা তোমার প্রশ্নপত্র, এখানে তোমার চিত্র দেওয়া আছে, এখানে পাহাড় দেওয়া আছে, এখানে একদিন দাঁড়ায় আছে, সবই দেওয়া আছে, আর বলা আছে এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখান থেকে বাতাসের শব্দের বেগ বের করতে হবে, ওই তাপমাত্রায় বাতাস শব্দের বেগ বের করতে হবে। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন খুব ইম্পর্টেন্ট, এখানে বলে কিছু নাই, এটা বলার কিছু নাই। বিবর্ধন নির্ণয়, এম নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট। বিম্ব কোথায় আছে এটাও ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট মোটামুটি। ওকে, এগুলো সবই ইম্পর্টেন্ট, এগুলো হিসাব বাদ দাও। এগুলো এই আলোর প্রতিফলনে ছাড়ার কিছু নাই, ওকে, ছেড়ে দেওয়ার কিছু নাই এখানে। আর হচ্ছে চিত্র, চিত্র ভালো করে শিখে আসবা, চিত্র 6টা চিত্র ভালো করে শিখে আসবা। এফ সি ইনফিনিটি, ইনফিনিটি সি এফ, এটা মনে রাখবা। বস্তুকে ফোকাসে রাখলে বিম্ব হবে ইনফিনিটিতে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখলে বিম্ব হবে ইনফিনিটি, আর বক্রতা কেন্দ্রের মাঝে। বস্তু হবে ইনফিনিটিতে রাখলে বিম্ব হবে ফোকাস বিন্দুতে। এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে বিম্ব। এই চিত্র কয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে আসবা। ওকে, তো আলোর প্রতিসরণ। আচ্ছা, আলোর প্রতিসরণের মধ্যে আমি বলবো যে মাধ্যমের প্রতিসরণটা একটু একবার চোখ গুলায় যাবা, আর সংকট কোণ এটার মধ্যে চোখ গুলায় যাবা। ওকে, আর হচ্ছে দূরদৃষ্টি হ্রস্বদৃষ্টি কখন হয় না হয়, এটা লেন্স, এটা একটু চোখ গুলা যাবা। তাহলে দেখবে এখান থেকে কোশ্চেন আসলে কোনো প্যারা নাই তোমার। ওকে, আচ্ছা এলো একটু খুব ন্যারো। এই হলো স্থির বিদ্যুৎ। আমি বলবো স্থির বিদ্যুৎ নিজেই একটা হচ্ছে অপ্রয়োজনীয় চ্যাপ্টার, অপ্রয়োজনীয় না সরি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন পরে যখন বড় হবা তখন দেখবে এই চ্যাপ্টারকে তোমাকে পুরো কি করছে ঝাঁকায় ঝুঁকায় দিচ্ছে। ওকে, বাট এখন কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট লাগবে না। এখানে খুব বেশি আধান দুটির বল প্রাবল্য বিভব কোথায় যায় শূন্য হবে। আচ্ছা, হয় তোমাকে বল বের করতে চাবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, আর এটা ভেরি 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 ইম্পর্টেন্ট দাও। যদি এখান থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেন থাকবে যে এদের কোথায় বিভব শূন্য হবে, এটা কিন্তু গ নাম্বারে কোশ্চেন থাকে। ওকে, হয়তো এফ ইকুয়াল টু এফ হবে, ভি ইকুয়াল টু ভি হবে, ভি মানে কি বিভব, আর ই তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু কি তড়িৎ প্রাবল্য হবে। দেন এখান থেকে কি বের করবো, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, কত দূরত্ব যায় এরা মিলিত হয়েছে বা কত দূরে যায় কি হচ্ছে বিভব শূন্য হচ্ছে। আর কথা মনে রাখবা, যদি একটা প্লাস চার্জ
আর এটা প্লাস চার্জ থাকে, আর তখন কিন্তু এদের মাঝে কখনো তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, নাকি ভুল বললাম? হ্যাঁ হবে, মাঝে হবে। যদি দুটো সমধর্মী চার্জ হয় তাহলে ওদের তড়িৎ প্রাবল্য মাঝে। আবার যে মাইনাস চার্জ তাহলে এদের মাঝে কি তড়িৎ প্রাবল্য শূন্য পাবা। যদি মনে করো একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ হয়, তাহলে কিন্তু ওদের মাঝে কখনো তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, ওদের হবে সবসময় বাইরে। এখন যেই চার্জ বড়, মনে করো এটা 15 কুলম, এটা হচ্ছিল 14, এটা হচ্ছিল 11 কুলম। যেই চার্জ ছোট তার সামনে কোথাও হয়তো তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে, আবার ফির এইখানে না। ওকে, আবার যদি এমন হয় একটা প্লাস চার্জ হলো 11, এটা মাইনাস চার্জ, এটা হচ্ছিল 19, তার মানে কি যে ছোট, অর্থাৎ কি এই পাশে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে। ওকে, এই পাশে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, আর এটা যে আবেশ পদ্ধতি কি, একটা নিষ্ক্রিয় থাকবে, হয় তোমাকে প্লাস ভি করতে হবে, নাহলে কি মাইনাস ভি করতে হবে, হয় পজিটিভ চার্জে নিতে হবে নাহলে কি মাইনাস চার্জে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হলো ঘ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা ঘ নাম্বারের জন্য মোর দেন ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসে চলতরিতে বিভব পার্থক্য কিন্তু লাগবেই, এটা কিন্তু গ নাম্বারের মাঝে মধ্যেই আসে। ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু আই আর, এই ধরনের ম্যাথই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, আবার বিভব পার্থক্যতে কি করবা, মাঝে মাঝে আর্থিং এর কাজ করতে হয়। মনে করো একটা বর্তনী দেওয়া আছে, এই মাঝে দেওয়া আছে আর্থিং, এইখানে যেমন মনে করো এটা ভি অফ বি ইকুয়াল 0 হবে, বিভব হবে 0, তাহলে এই পয়েন্টটা বিভব কত, এই পয়েন্টে বিভব কত, এই পয়েন্টে বিভব কত, এলে কিন্তু আমাদের বের করে জানতে হবে। ওকে, আচ্ছা, ওহম সূত্র সংক্রান্ত ভি ইকুয়াল টু আই আর, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওহমের সূত্র কিন্তু কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুল্যরোধ নির্ণয় বা অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এটার উপর কখনো কোশ্চেনই হইতে পারে না, এটাকে 3 to 4 স্টার বা 5 স্টার দিয়ে রাখতে পারো। কেন? হয় তোমাকে শ্রেণীতে তুল্যরোধ বের করতে হবে, না হলে কি সমান্তরালের, হয় শ্রেণীতে লাগবে নাহলে কি সমান্তরালে লাগবে। আচ্ছা, এমন হচ্ছে লেখা। ওকে, তারপর আসে কি, আচ্ছা এটার উপর কিন্তু কোশ্চেন হয় না, এটা কিন্তু দেখে যাবা, যতগুলো সার্কিট আছে সবগুলো সলভ করে যাবা, আচ্ছা, ব্যয়িত শক্তি নির্ণয় অথবা হচ্ছে বিদ্যুৎ বিল নির্ণয়। বিদ্যুৎ মানে ভুল হয়েছে, আচ্ছা হোক, তো হবে না। আচ্ছা, একটা তো ঠিক লেখা যায়, বিদ্যুৎ বিল নির্ণয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিদ্যুৎ বিল নির্ণয় বা ইউনিট নির্ণয়। ওকে, তারপর ট্রান্সফরমারের মুখে গৌণকুণ্ডলী বা ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ পেয়া সংখ্যা, এই চ্যাপ্টার জুড়ে একটা ইম্পর্টেন্ট টপিক, একটা ইম্পর্টেন্ট সূত্র, এএনএস বাই এনপি ইকুয়াল টু ভিএস বাই ভিপি ইকুয়াল টু আইপি বাই আইএস। এই ফর্মুলার উপর কোনো ফর্মুলা নাই এই চ্যাপ্টারে, এই ফর্মুলা দিয়ে সব কিছু করতে পারবা। এখন যদি তোমার কাছে ক্ষমতা চায়, ক্ষমতা, আচ্ছা হইলো তো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যদি ক্ষমতা চাই কি করবা, মনে করবো পি অফ এস চাচ্ছে, কি করবা, ভি অফ এস আই অফ এস গুণ করে দিবা, পি অফ এন পি অফ পি যাচ্ছে, কি করবা, ভি অফ পি ইন্টু কি আই অফ পি গুণ করে দিবা, তাহলে তো হয়ে যাচ্ছে পি মানে কি প্রাইমারি, এস মানে কি সেকেন্ডারি, পি মানে কি প্রাইমারি, এস মানে কি সেকেন্ডারি। আর থাকলে ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ ডাউন, এটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এটা গ নাম্বারের জন্য, এটাও গ নাম্বারের জন্য। ঠিক আছে, এই রইল তোমার সব মোটামুটি চ্যাপ্টার। এবং কথা হচ্ছে এগুলো তুমি যদি টপিকগুলো দেখে যেতে পারো, আমি আশা করি
তুমি ভালো করবা। এখন কথা হচ্ছে এই টপিকগুলো দেখে কি করবা, তোমার এখন কাজ হবে এই টপিকগুলো নোট করে নিয়ে তোমার গাইডের সাথে মিল রেখে পড়াশোনা করা। এর উপর কোনো কথা নেই, তোমার পড়াশোনার উপর কোনো কথা নেই। ওকে, তুমি যতই সাজেশন নাও বা যতই কিছু নাও না কেন, তো পড়ার উপর কিছু নেই, তুমি জাস্ট এখন রিভাইজ দিবা, এটা হচ্ছে মেন কথা। ওকে, থাকো, পরীক্ষা ভালো করে দাও, পরীক্ষার পর দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।